পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, লেখক, গবেষক, কবি ডক্টর ওয়াহিদা বানু। তার আরেকটি সবচেয়ে বড় পরিচয়, তিনি অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক। আমরা জানি যে আপনি নারী এবং শিশুদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার সংগঠন কাজ করছে, কিন্তু নারীর প্রতি যে সহিংসতা এবং নারীর অধিকারের অর্জনের ক্ষেত্রে যে বাধা, সেটা কিন্তু এখনো অপসৃত হয়নি, দৃশ্যমান। নারীরা যে নির্যাতিত হচ্ছে সেটা কিন্তু খুবই দৃশ্যমান ঘটনা এবং প্রতিনিয়ত আমরা সংবাদপত্র এবং গণমাধ্যমে দেখছি। তো এই জায়গায় আমাদের কি কাজ করতে হবে বলে আপনি মনে করেন, এবং যে কাজ করলে নারী তার অধিকার, নারীর যে প্রতি সহিংসতা সেটা কমবে? আমাদের ভিউয়ার্সদের জন্য বলতে চাই যে সারা পৃথিবীব্যাপী এই 25শে নভেম্বর থেকে 10 ডিসেম্বর একটা ডেজ বলা হয়, 16 ডেজ অফ অ্যাক্টিভিজম। এটাকে বলা হয় যে সারা পৃথিবীতে নারীর প্রতি এবং মেয়েদের প্রতি যে সহিংসতার ঘটনাগুলো ঘটবে, এটা যাতে করে না ঘটে, এটাকে প্রতিরোধ করার জন্য, এটাকে কমিয়ে আনার জন্য, হ্রাস করার জন্য, ইভেন বন্ধ করার জন্য সারা পৃথিবীতে এই 16 দিন কন্টিনিউয়াস একটা অ্যাক্টিভিটিস চলবে, এবং বাংলাদেশ কিন্তু এটার ব্যতিক্রম নয়। তো সম্প্রতি আমরা একটা মিটিং হলো উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাথে, কেন উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ইজ দ্য লিড মিনিস্ট্রি অফ দ্য কান্ট্রি, না? মেয়েদের, নারীদের অবস্থাতে তারা পরিবেক্ষণ এবং পর্যবেক্ষণ করেন। তো তাদের সাথে সমস্ত বেসরকারি সংগঠনগুলো আমরা বসেছি। আমরা সারা বাংলাদেশ ব্যাপী আসলে প্রোগ্রাম নিয়েছি। বিশেষ করে যদি আমি আমার সংস্থার কথা বলি, অপরাজেয় বাংলাদেশ, আমরা যেটা করছি সারা বাংলাদেশে আমরা 8টা ডিভিশন, 27টা ডিস্ট্রিক্ট, 84টা উপজেলা এবং 123টা ইউনিয়নে আমরা কর্মকাণ্ড পরিচালনা করব। এখন কি কর্মকাণ্ড করব? যে নারীর প্রতি, শিশুদের প্রতি যে সহিংসতা আছে এটা বন্ধের জন্য আমরা মানববন্ধন করব, তারপরে আমরা র্যালি করব, তারপরে আমরা করব পট শো, টিএফডি শো, পাপেট শো। যে এই শোগুলোর মাধ্যমে ছোট ছোট নাটিকাগুলোকে দেখানো হবে। এক একটা অনুষ্ঠানে মিনিমাম 500 থেকে 1000 লোক এখানে জড়ো হবে, যারা জানবে যে কিভাবে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে সহিংসতা হয়, আবার কর্মক্ষেত্রে কিভাবে সহিংসতা হয়, আবার আমরা যখন পাবলিক ট্রান্সপোর্টগুলোতে হাঁটা চলাফেরা করি, বাইরের জায়গাগুলোতে চলাফেরা করি, তখনও মেয়েরা, নারীরা কিভাবে সহিংসতার শিকার হয়। তো এই যে বিভিন্ন ধরনের যে হ্যারাসমেন্টগুলো হচ্ছে, সেগুলো এই নাটিকার ভিতরে আমরা এটা দেখাবো। সো ওই এলাকার সব মানুষের জানানোর জন্য এইটা। আর একটা আমরা বলছি গুডম্যান ক্যাম্পেইন। গুডম্যান ক্যাম্পেইনেও একটা স্টেজ হবে, বাট অনেকগুলো মানুষ আসবে যারা ইতিমধ্যে নারীর প্রতি সহিংসতার উপরে অনেক কাজ করেছে, অথবা গবেষণা করেছে, লেখালেখি করেছে, কবিতা লিখেছে, প্রবন্ধ লিখেছে, পত্রিকায় লিখেছে। তারা এসে বলবে তাদের জীবনের কতটা সময় ধরে তারা এই কাজগুলো করছেন, এবং তাদেরকে যেন আমরা রোল মডেল হিসাবে তুলে ধরতে পারি। পাশাপাশি আর একটা আমরা করব উইথ আস থ্রু আস। এটা সম্পূর্ণ ইউথদের জন্য। ইউথরা বলবে যে আমরা তোমাদের সাথে আছি, এবং এই নারীর প্রতি যে সহিংসতা আছে, এখানে যেই কাজ হবে সেই কাজের সাথে আমরা তোমাদের সাথে যুক্ত হব। আর একটা হলো, ওরা বলবে যে আমাদের মাধ্যমে, মানে যুব সমাজের মাধ্যমে, তরুণদের মাধ্যমে কিভাবে সমাজ বদলানো যায়, কিভাবে জাতি বদলানো যায়, কিভাবে রাষ্ট্র বদলানো যায়, এবার কিভাবে পৃথিবী বদলানো যায়, সেই গল্পগুলো করা হবে, এবং তার মাধ্যমে তাদেরকে নিয়ে আমরা একটা অ্যাসোসিয়েশন করব। অ্যাসোসিয়েশনের মাধ্যমে ওরা আমাদের সাথে সম্পৃক্ত হবে। পাশাপাশি আমরা সিগনেচার ক্যাম্পেইন করব। এই সিগনেচারে যে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে নারীর প্রতি কোনো সহিংসতা হলে সেই অন্যায়টা আমরা মেনে নেব না, প্রতিবাদ করব, এবং আমাদের এলাকাকে আমরা নারী বান্ধব, শিশু বান্ধব, মানে মানুষ বান্ধব এলাকা তৈরি করতে সহযোগিতা করব। আর লাস্টলি আমি বলবো যে নারী এবং শিশুর জন্য আমরা কিন্তু যখনই বাজেট সেশন হয়, তার আগে আমরা বাজেটের উপরে নারী বান্ধব বাজেট, শিশু বান্ধব বাজেটের কথা আমরা বলে থাকি, কিন্তু এই বাজেট কোনো দিন প্রতিফলন হয় না। তো এবারে আমরা চাচ্ছি সরকারকে বলা যে এটা ব্যয় না, নারী এবং শিশুদের প্রতি বিনিয়োগ করা হোক, যদি আমরা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। অনেক ধন্যবাদ আপনাকে। সবসময় শেষে আপনাকে বলি যে আপনার স্বপ্ন কি সেটি আপনি বলেন, সেই এক কথায় যদি বলেন। আমি তো সবসময় বলেছি আমি একটা শিশু বান্ধব বাংলাদেশ চাই, শিশুদের জন্য একটা মন্ত্রণালয় যদিও না হয়, আমরা এই মুহূর্তে একটা অধিদপ্তর দেখতে পারি।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বিশ্বাস করি যে নিশ্চয়ই আপনার স্বপ্ন সফল হবে এবং নারীর অধিকার নারী ফিরে পাবে এবং তার সহিংসতা একেবারে নির্মূল হবে বাংলাদেশ থেকে। সেই অপেক্ষায় আমরা থাকবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এটিএন বাংলার দর্শকদের। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব কবি ও কবিতা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের একজন বিশিষ্ট কবি এম.এ. ওয়াজেদ। ওয়াজেদ লিখছেন দীর্ঘদিন থেকে। তার আনন্দ রজনীর আত্মস্মৃতি উপাখ্যান এই বইটি বেশ সমাদর লাভ করেছে পাঠকদের কাছে এবং তার আরও অনেক বই আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো আজকের এই অনুষ্ঠানে। কবিতা কেন লেখেন? কবিতা লিখি সমাজের জন্য। সমাজের যে বৈষম্য, রাষ্ট্রীয় যে বৈষম্য, রাষ্ট্রের যে কর্তৃত্ববাদ, বিশ্ব যে দাসত্ববাদ, তারপরে বৈশ্বিক কর্তৃত্ববাদ, এই জিনিসগুলো আমাকে খুব ভাবিয়ে তোলে এবং আর ফলশ্রুতিতে আমি যে চিন্তাটা মাথায় আসে তাৎক্ষণিক তখনই কবিতা লিখে ফেলি। আপনার কাব্যগ্রন্থ কতটি? আমার একক কাব্যগ্রন্থ এ পর্যন্ত 9টি প্রকাশ হয়েছে, যৌথ কাব্যগ্রন্থ 14টি, প্রবন্ধ গ্রন্থ 1টি আর গল্পগ্রন্থ 1টি। আপনি কি মনে করেন আমরা এখন যে সময়ে বাস করছি সেই সময়টা আপনি যে সময় চান সেই সময়ের মতো, নাকি এখন সেই সময়ের মতো হয়ে উঠছে না? এখনো মনে হচ্ছে সেই সময়ের মতো হয়ে উঠছে না। আজকে আপনার কাছে আপনার প্রিয় একটি কবিতা শুনতে চাই। 15-16 বছরে আমাদের যে রাষ্ট্রীয় ভূগোলে যেভাবে দাসত্ববাদটা মানুষকে বা সমাজটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল, এটা আমাকে খুব ক্ষোভ দেয়, ক্ষোভ সৃষ্টি করে। তার পরিপ্রেক্ষিতে আমি আমাদের ন্যাশনাল দাসত্ববাদ এবং বৈশ্বিক দাসত্ববাদ এর সমন্বয়ে আমার বসন্ত ঋতুর 3য় মাস যেটা, এই কাব্যগ্রন্থটা আমি লিখেছি এবং ম্যাক্সিমামই কবিতায় আমার কিন্তু রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে। বাহ! কিছু লাইন আমি বলি। পুরস্কার লোভের বাসন্তী কুসুম রং পাল্টাই, রং পাল্টাই নবায়িত শুদ্ধবাতের অসুখী শস্যদানা, আভিজাত্যের স্পন্দিত ধমনী ভুলে যায়, অস্তিত্বের নক্ষত্রমণ্ডলের ব্যবহারিক সেমিকলন, অন্তর্বীক্ষণের বিরামহীন লজ্জিত বিষক্রিয়ায় বেড়ে চলে গৃহ কলহের অকুতভয় দুঃশাসন, অন্তর্জ্ঞানের নিম্নমুখিতা, প্রজ্ঞার চৈতন্যহীনতা, বিচার সভার নিষিদ্ধ পুস্তকের খেতাবধারী প্রতিবন্ধী শিশু, চিৎকার করে ভাগ্য বিড়ম্বিত মেরুবল্লভ, ব্রেকিং নিউজে বারবার ভেসে উঠে অন্ধকারে ঘৃণিত রাজকুমারী নিরুদ্দেশ। খুব ভালো কবিতা, অসাধারণ। অনেক ধন্যবাদ আপনাকে এম.এ. ওয়াজেদ। আপনি যে সমাজ সচেতনতার পরিচয় দেন কবিতায়, সেটি আমাদের খুব প্রয়োজন, অন্তত এই সমাজের জন্য। আপনার একদম শেষে এক লাইনে বলবেন আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন রাষ্ট্রীয় প্রত্যেকটা স্তরে যেন সুষম অধিকারটা মানুষের প্রতিষ্ঠিত থাকে। বাহ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম কবি ও কবিতা পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের একজন জ্যেষ্ঠ কবি, লেখক হালিমা বেগম। হালিমা বেগমের অনেকগুলো বই আছে, তার মধ্যে আমার হাতে 2টো বই আছে। একটা হচ্ছে ভালো লাগার বয়স নেই, আর একটা হচ্ছে নীরব ভালোবাসা। সবই ভালোবাসা কেন্দ্রিক। তো আমি জিজ্ঞেস করতে চাই হালিমা আপা, আপনার এই যে ভালোবাসার কিংবা ভালো লাগার বয়স নেই, এই বিষয়টা কি বলেন তো? সৃষ্টির জন্মলগ্ন থেকে ভালোবাসা এবং প্রেম দিয়ে ওই সৃষ্টি, আল্লাহ কিন্তু অনেক ভালোবেসে আদমকে সৃষ্টি করেছেন। বাহ! সে আদমের শ্রেষ্ঠ সেরা জীব আমরা মানুষ। কাজে আমরা সন্তানকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, বাবা মাকে ভালোবাসি, ভাই বন্ধুকে ভালোবাসি। হ্যাঁ, প্রেমিককে সেটা একটু আলাদা, সেইভাবে ভালোবাসার মূল্যায়নটা হয় আর সেটার প্রেমের পর্যায়ে যায়। আর ভালোবাসাটা সবার প্রতি। খুব ভালো কথা বলেন। একজন বাংলাদেশে তো আপনি তো কবিতাও লেখেন, প্রবন্ধ, গল্প, উপন্যাস লেখেন। জি। তো এখন তো বই সেরকম বিক্রি হয় না, তারপরেও প্রকাশকরা কি বই বিক্রি প্রকাশ করছে? এখন বলতে গেলে প্রকাশকরা একটা বই করতে গেলে স্যাটিসফাই হই না মোটামুটি। কেন হই না? ওরা দেখা যায় যে প্রুফ রাইটারটা যে রাখে, প্রুফটা দেখে সেটা অনেক বানান ভুল থাকে বা
কভার বা যে পচ্ছদটা একটা ভালো বলে দিই যে একজন ভালো আর্টিস্ট দিয়ে পচ্ছদটা করাবেন, সেটা তারা করে না। তারা বিজনেসটা বেশি বুঝে আমার দৃষ্টিতে। হয়তো ওনাদের খারাপ লাগবে শুনতে গেলে। আপনি কেন লেখেন বলেন তো? আমার মনে হয় যারা লেখে পর থেকেও একটা বিবেকের এবং হৃদয়ের তাড়নায় লেখে, পরে তো পাঠক পড়বে এবং কেউ ভালোভাবে গ্রহণ করবে, কেউ মন্দভাবে করবে, কিন্তু লেখক লেখে তার নিজের তাগিদেই। আমি মনে করি যে আমার একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, সারা রাত্র ঘুম হচ্ছে না যতক্ষণ আমি সেই লেখাটা ডেলিভারি না দিচ্ছি। কাজে তখন দেখা যায় সারা রাত্র জেগে ওই লিখতেছি। আপনি যে লেখালেখি করেন, আপনার প্রেরণা, আপনার পিতা মাতা কি তারা প্রেরণা দেয়? এবং এখন যে আপনার স্বামী, তিনিও কি প্রেরণা দেন আপনার লেখালেখি? হ্যাঁ, আমার হাজবেন্ড অনেক সহযোগিতা করে, অনেক প্রেরণা দেয়। এই যে কোথাও গেলে তাগাদা দিতে থাকে, এই যে সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি রেডি হও, বের হইতে হবে, মানে এই যে পিছনে, এটা তো বিরাট অনুপ্রেরণা। তা তো বটেই, সবকিছুতে সহযোগিতা। এবার সামনের বইমেলা আপনার কি বই আসবে? সামনের বইমেলা আপাতত আমি বই করতেছি না। কারণ কি? কারণ হইল যে এটার পিছনে তো কিছু শ্রম, মেধা, অনেক কিছুই দেওয়া হয়, কিন্তু তার রিটার্ন তো কিছু পাওয়া যায় না বর্তমানে। যার জন্য আমি একটু ধীরে যাচ্ছি। হ্যাঁ, ধীরে যাচ্ছি। যে সামনে হয়তো একজন লেখক হিসেবে আপনার স্বপ্ন কি? একটা লেখক হিসেবে আমার এটাই স্বপ্ন যে আমার লেখনীর মাধ্যমে যেন সমাজ, দেশ, মানুষ কিছু শিখতে পারে এবং ভালো পথে চলার কিছু অনুপ্রেরণা পায়। বাহ, আপনার একটা কবিতা শুনি। কবিতার শিরোনাম জীবন শ্মশান ঘাট। জীবন তোকে দেখেছি উল্টে পাল্টে, আনাচে কানাচে, পরতে পরতে, কতটা নিষ্ঠুরতা আছে এই পৃথিবীর ক্লান্তিকাল শুধু পাওয়ার নেশায়, কতটা লোভী ও হিংস্র আপন বেশি মানুষরূপী মানুষগুলো, তবু ভালোবেসে কাছে টেনে আপন করার যন্ত্রণায় কাতরাচ্ছি। হলো না কেউ আপন, এ ভুবন শ্মশান ঘাট। দিন যায় রাত পাহাড়, শুধু সম্পর্ক মানি বলে রয়েছি নিঃশব্দে পড়ে। ভালোবাসার মর্ম বুঝার সামর্থ্য দেয়নি আল্লাহ ওদের, শুধু নাই নাই, খাই খাই, চাই চাই, এই হলো সম্পর্কের বেড়াজাল, জীবন শ্মশান ঘাট। এই যে প্রত্যাশা, এই যে চাওয়া, যে সব মানুষের ভালো চাওয়া, সেটা কবিরাই চাইবে, তাই না? জি, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলার কলা কৌশলী এবং দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং লেখক, এবং তিনি নাট্য জগতের সঙ্গে যুক্ত, শারমিন সুলতানা তন্নি। শুধু লেখক হলেই চলতো, কিন্তু কেন আবার নাট্য জগতের সঙ্গে আছেন? নাট্য জগতের সঙ্গে আছি একদম ছোটবেলা থেকেই। আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখন থেকেই গান শেখা মূলত শুরু, সবারই যেটা হয়। তো গান শেখার সাথে আমাদের একবার প্রতিযোগিতা হলো যে একক আবৃত্তি এবং অভিনয় করতে হবে। তো তখন আমি নাম দিই এবং দুটোতেই ফার্স্ট হই। তো সেই থেকে আসলে শুরু, এবং তারপরে মঞ্চের সঙ্গে জড়িত হয়ে পড়ি। দীর্ঘ 9.5 বছর আমি মঞ্চে। আমি রংপুরে আমার বাড়ি, তো আমি শ্যামা সুন্দরী থিয়েটারে নাটক করেছি। হ্যাঁ, আশরাফি মিঠু আমাদের পরিচালক ছিলেন। আপনি কি কবিতা কিংবা গল্পের লেখালেখির সঙ্গে যুক্ত, অথবা? লেখালেখির সঙ্গে যুক্ত মানে ছোটবেলা থেকে, ওটাও হচ্ছে যে কবিতা লিখতাম, তো তখন আমাদের ওখানকার দৈনিক পত্রিকাগুলোতে ছাপা হতো। পরে নিজের কোনো একক বই এখনো ছাপাইনি, আসলে সেই সাহসটা হয়ে ওঠেনি। কিন্তু ওই যে অনেকের সঙ্গে বই মেলায় বেশ কয়েকটি কবিতার বই এসেছে। আবৃত্তি করেন, কোন কবির কবিতা আপনাকে বেশি টানে? অনেক কবির কবিতাই বেশি টানে। তো সবার প্রথমে যাকে একদম লালন করি উনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং আমাদের চেতনার সঙ্গে যাকে যে জড়িয়ে আছেন একদম কাজী নজরুল ইসলাম, তাকেও ভীষণ ভালো লাগে। সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ, আমাদের যাদের বাংলাদেশের যেসব কবি আছেন, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, সবার কবিতা আসলে মানে এক একজনকে এক একভাবে ভালো লাগে। আজকে আমরা কার কবিতা শুনবো আপনার কণ্ঠে? আজকে পড়ব ঋতুটা হেমন্ত। তো হেমন্ত যার খুব পছন্দের ঋতু, কবি জীবনানন্দ দাশ, তার একটি কবিতা পড়ব। কবি জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়,
হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পায়ে ডিঙা বায়। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ফিরে। এই কবিতাটি খুব অসাধারণ একটি কবিতা। বাংলার সামগ্রিক একটা চিত্র রূপ, একটা ছবি তিনি এঁকেছেন এবং আমাদের যারা আমরা শহরে থাকি তাদের হৃদয়ের মধ্যে আলোড়ন তৈরি করে যখন এই কবিতাটি আমরা শুনি। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এটিএন বাংলাকে। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী ফারজানা আলী। আলী, কেমন আছেন? ভালো আছি। আজকে কোন কবিতাটি শুনবো? আজকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মানুষের মানচিত্রটা শুনি আমরা। ভাষণ যে দিতে চাও, কোন দেশে যাবা, যাবা কোন বন্দরে আমারে একলা থুয়ে, এই ঘর জৈবনের কে দেবে পাহারা, এমন কদম ফুল ফোটা ফুল থুয়ে কেউ পরবাসে যায়, তুমি কেন যেতে চাও সব বুঝি, তবু এই পরাণ মানে না। লোকে কয় ভিন দেশে মেয়ে মানুষেরা নাকি বেজায় বেহায়া, শরীরের মন্ত্র দিয়ে আটকায় সাদাসিদে পুরুষ মানুষ। তোমারে না হারাইছেন সেই দিব্যি দিয়ে যাও জলের কসম, আর বলি মাস মাস খোরাকি পাঠাতে যেন হয় না কো দেরি। পূবের না পশ্চিমের দেশ, কোন দেশে যাবা মাঝি, কোন দেশ, সেখানে কেমন জানি লোকজন মানুষের আচার বিচার। শুনেছি দক্ষিণে ভয় আজ তাহা দরিয়ার বেসুমার খিদে, পাহাড় সমান ফনা আচমকা টেনে নেয় পেটের ভেতর। দক্ষিণে যেও না মাঝি, কালা পানি দরিয়ার কমট কুমির, তোমারে হারাই যদি গলায় কলসি বেঁধে ডুব দেব যেন, তোমারে হারাই যদি ধুতরার বিষ খেয়ে জুড়াবো পরাণ। পরবাসে যাবা মাঝি, মনে ভেবো ভরা গোলা রেখে গেছো ঘরে, সমস্ত বয়স দেহে মাঝি বউ দিন গুনে, ফেরে না ভাতার গলায় কলসি বাঁধা হয় না কোতার, পেটের আগুনে পড়ে অতঃপর ঘর দৌড়, সোনার গতর আর সব শেষে পড়ে তার যৌবনের করি, মাঝি বউ দিন গুনে তবু দিন গুনে। খুব সুন্দর। এটা আমাদের দেশের একটা চিত্র, নদী বিধৌত বাংলাদেশের যারা মাঝি, যারা বাণিজ্যে যায় কিংবা যারা নৌকা নিয়ে দূরে যায়, তাদের জন্য এরকমই একটা পরিণাম থাকে গ্রামীণ জীবনে। রুদ্রের এই কবিতাটি খুবই সুন্দর লাগলো, আপনাকে ধন্যবাদ। এটিএন বাংলাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা শুরু করেছিলাম জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা বাংলার মুখ দিয়ে। আমরা শেষেও সেই একই কথা বলবো যে বাংলার রূপরস গন্ধ যারা একবার দেখেছে, শুনেছে, উপভোগ করেছে, তাদের পক্ষে এই বাংলার বাইরে অন্য কিছু ভাবা প্রায় অসম্ভব। বাংলাদেশের মানুষ, বাংলার প্রকৃতি আমাদের এমনভাবে আবিষ্ট করে রেখেছে যে আমরা যদি বারবার জন্মাইতে বাংলাদেশে জন্মাতে চাইব। প্রিয় দর্শক, আমরা আমাদের দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, ভালোবাসতেই থাকবো এই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।